বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আর স্লাইডে, প্রেজেন্টেশন স্লাইডে যে যতটুকু অংশ কাজ করবা তারপরে তার নাম প্লাস হচ্ছে তার আইডিটা লিখবা। কি জন্য লিখবা? আমাদের সবকিছু প্রিজার্ভেশনে রাখা লাগে। মানে হাইয়েস্ট যে পেয়েছে, লোয়েস্ট যে পেয়েছে, যে মিড রেঞ্জে আছে। কারেন্টটা চলে গেল, যা কি একটা অবস্থা। আচ্ছা, যেটা বলছিলাম, তো ওটা যদি তোমাদের যে যার মতো করে আমাকে একটু মানে আমার আইডেন্টিফিকেশনের জন্য ওইটা করলে ভালো হবে। ধরো তুমি 5টা স্লাইডের কাজ করেছো, 5টা স্লাইডের শেষে তোমার নাম প্লাস হচ্ছে তোমার আইডিটা তুমি লিখলা। আমি তাহলে বুঝতে পারবো এই অংশের কাজটা তুমি করেছো। তোমার মার্কিং এর ক্ষেত্রে বা হচ্ছে তোমার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ওইটা আমার জন্য বা তোমার জন্য বেটার হবে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সম্পর্কে? আচ্ছা, কথা বলছো না কেন বলো তো তোমরা? মুস্তাকিম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, রেসপন্স করছো না কেন? কথা শুনছিলাম। আচ্ছা, কথা শুধু শুনো, একটু রেসপন্স করলে ভালো লাগে। অনলাইনের ক্লাসগুলোতে এভাবে একা কথা বলে আসলে হয় না। আচ্ছা, আর কে কে আছো? নাদিম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন বুঝেছো? জি ম্যাম। তামান্না, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টটা কবে দিবা? অ্যাসাইনমেন্ট প্লাস প্রেজেন্টেশন ম্যাম নেক্সট উইকের সেকেন্ড ক্লাস। নেক্সট উইকের সেকেন্ড ক্লাস হচ্ছে। এটা ডেটটা আসলে কত হয় একটু বলো তো, আমি নোট করে রাখি। ম্যাম 6 তারিখ, নেক্সট সোমবার। 6 তারিখ, 6 মে। আচ্ছা, এটা গেল আমার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন। আশা করি আমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে, এতদিন ভার্সিটি বন্ধ থাকবে না। বন্ধ দ্যাট মিনস অনলাইনে ক্লাস হবে না। এর পরবর্তীতে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের 2টা মিড বাকি, সরি 2টা কুইজ বাকি থাকবে, তাই তো? ওইটা দেখা যাক কবে আবার ডেট করা যায়। আচ্ছা, এই তো গেল আমাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের ব্যাপার। এখন আসো আমাদের লেকচারে, আমরা পড়াশোনায় ফিরে যাই। সেটা হচ্ছে আমাদের ফাইনালে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন বাংলাদেশ, এই পোর্শনটা থেকে আশা করি একটা কোশ্চেন থাকবে। আমি গ্রুপে দেখো ম্যাটেরিয়ালস আপলোড করেছি। এটা খুবই ইজি অ্যান্ড কমন একটা টপিক। বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলো কি কি, বাংলাদেশের ইকোনমিতে এটার অবদান কতটুকু, বাকি এরকম ধরনের কিছু তোমাদের থাকতে পারে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে বলা যায় আমাদের বাংলাদেশের যে ইকোনমি সেটা অনেকাংশেই এই যে ইন্ডাস্ট্রি গুলো আছে এটার উপরে ডিপেন্ডেড। ডিপেন্ডেড কি না? বলো। কেউ কথা বলে না, ম্যাম আশ্চর্য। বুঝি নাই, আবার একটু বলেন। হ্যাঁ, রেসপন্স করবা, রেসপন্স করবা তোমরা। প্লিজ একটু পার্টিসিপেট করো। আমি যদি এভাবে বলে চলে যাই আলটিমেটলি তোমরা কিন্তু বুঝবা না। তোমরা যেটা করে থাকো অনলাইনের ক্লাসগুলোতে মিউট বাটন প্রেস করে যে যার মতো করে যে যার কাজে থাকো, কিন্তু ব্যাপারটা তো সেরকম না, তাই না? আমি যদি একটা ক্লাসের জন্য আমার সবকিছু ফেলে এই টাইমটুকু আমার ক্লাসের যে মেম্বার বা তোমরা আছো বা আমি ক্লাস সেন্ট্রিক হয়ে থাকি, তাহলে তোমরা কেন একটু ক্লাসে রেসপন্স করবা না? অ্যাজ এ টিচার আমি কি মানে এটা কি আমার কি খুব কিছু ভুল হয়ে যাবে যে আমার স্টুডেন্টরা আমার ক্লাসে একটু রেসপন্স করবে? বলো। তোমাদের নিজেদের ভালোটা চিন্তা করে ক্লাসে প্লিজ সবাই একটু অ্যাক্টিভ থাকবা। যদি কিছু বুঝতে না পারো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা সাথে সাথে জানাবে। যেটা পড়াচ্ছি সেটা একটু সাথে সাথে রিয়াক্ট মানে কথা বললে বোঝা যায় যে না আমার স্টুডেন্টরা আছে ক্লাসে। এরকম নীরব থাকলে কিন্তু হবে না। ফয়সাল আদনান, তুমি আছো? ফয়সাল, জি ম্যাম। এমডি সিয়াম,
সিয়াম আছে, ওর মাইক্রোফোনের সমস্যা, হ্যান্ড রেজ করছে। বুঝতে পারছি, একটু একটু মানে একটু পার্টিসিপেট করবা, এটাই হচ্ছে তোমাদের কাছে আমার একটা চাওয়া, একটু পার্টিসিপেট করবা, এই আর কি। গেল তো যেটা বলছিলাম, আমাদের বাংলাদেশের যে ইকোনমি সেটা কিন্তু এই যে ইন্ডাস্ট্রি সেক্টরের উপরে অনেকাংশই ডিপেন্ডেন্ট। এখন হচ্ছে যদি বলি আমাদের ইন্ডাস্ট্রি গুলা থেকে হয় না যে আমাদের বাংলাদেশে কি এডুকেশনের হারটা ওয়েল ডেভেলপ যে কান্ট্রি গুলো আছে সেগুলোর মতো এতটা না। এখন ইন্ডাস্ট্রি সেক্টর গুলো আছে দেখেই কিন্তু এখানে একদিকে যেমন হচ্ছে তোমার এডুকেটেড যারা পার্সন আছে তাদের তো একটা ইনক্লুডনেস আছে, দেন যারা কিনা ওয়েল এডুকেটেড না তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছে, এবং দিন শেষে এখান থেকে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, এবং তারা তাদের লাইভলিহুডটা ওয়েল ভাবে এখানে চলছে। তো বলা হয়ে থাকে industrial sector has given the opportunity of employment to the millions of unemployed. এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা আছে দেখেই কিন্তু এটা শুধুমাত্র তোমার ওই যে যেটা বললাম এমপ্লয়মেন্ট, যারা কিনা তোমার হচ্ছে বিভিন্ন সেক্টরে নিজেদেরকে যুক্ত করেছে, শুধু যে তাদের ক্ষেত্রে অবদান বা এডুকেটেড ওয়েল রেপুটেড পার্সনের ক্ষেত্রে এটা যুক্ত তা না। এক কথায় যারা আনএডুকেটেড বা যারা কিনা বেকার আছে তারাও কিন্তু তাদের জন্য একটা সুন্দর দ্বার উন্মোচন করেছে এই যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলা। ঠিক আছে, তো যদি কতগুলো কমন কতগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কথা বলি বা ইন্ডাস্ট্রি গুলোর কথা বলি, সেক্ষেত্রে আসে আমাদের হচ্ছে রেডিমেড গার্মেন্টস যে শিল্পটা আছে, তারপর হচ্ছে আমাদের ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি, দেন আছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমাদের পাওয়ার সেক্টর, জুট ইন্ডাস্ট্রি, সিরামিক, প্লাস্টিক, এরকম কতগুলো তোমার ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, তাই না? শত শত ইন্ডাস্ট্রি বাংলাদেশের, ছোট বড় অনেকগুলো ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে। তো সেটা থেকে আমাদের বাংলাদেশের মানুষের জীবনধারাটা আসছে। আর দেখবা আমাদের যে রেডিমেড গার্মেন্টস শিল্প, এখানে কিন্তু মহিলাদের বা নারীদের একটা হিউজ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখানে প্রায় 80% ফিমেল ওয়ার্কার, যাদের মধ্যে কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা অতটা মজবুত না, তো তারা নিজেদের মতো করে এখানে ইনক্লুডনেস রেখেছে, এবং তাদের পরিবারটা দিন শেষে এখান থেকে একটা ইনকামের মধ্য দিয়ে পরিবারের যে লাইফ লিডিং যেটা আছে সেটা হচ্ছে এই কোথা থেকে হচ্ছে আমাদের এই যে রেডিমেড গার্মেন্ট শিল্প থেকে। ইভেন বাংলাদেশের পোশাক শিল্পের অবদানটা বা বাংলাদেশের পোশাক শিল্পটা যে খুব একটা ভালো ইমেজ আছে, এটা কিন্তু বাইরের বিশ্বে গেলে বোঝা যায়। ইউরোপ, ইউএসএ সহ অন্যান্য কান্ট্রিতে কিন্তু বাংলাদেশ পোশাক শিল্প কি করে, রপ্তানি করে, যেখান থেকে হিউজ মিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশ পাচ্ছে। তো বাইরের দেশে গেলে বোঝা যায় যে বাংলাদেশের কাপড়ের চাহিদাটা আসলে কত। তো এই যে চাহিদা বা বাংলাদেশের ইমেজাইজ ইন দা ফরেন কান্ট্রি ফর গার্মেন্টস অর রেডিমেড আরএমজি সেক্টর, এটা কিন্তু আসলে একদিনে হয় নাই। এটার জন্য আসলে অনেকগুলো বছর পরিশ্রম করতে হয়েছে। এখানে কিনা যারা ইন্ডাস্ট্রি সেক্টরের হেড আছে, যারা কিনা কর্মী আছে, তাদের অনেক দিনের পরিশ্রমের ফলটাই কিন্তু আজকে যেটা আমরা পাচ্ছি সেটা দেখতে, মানে আজকে যে অবস্থানটায় দাঁড়িয়েছে এটার জন্য অনেকগুলো বছর আসলে খাটাখাটি করা লেগেছে। এবং দেখো তোমার বাংলাদেশে যে গ্লোবাল অ্যাপিয়ারাল বিজনেস আছে, সেখানে বাংলাদেশে একটা সুন্দর একটা তার একটা শেয়ার আছে 2%। এটা যদি গ্লোবালের দিকে আমরা তাকাই তাহলে বোঝা যায় ওয়ার্ল্ডে আর কি ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশের গার্মেন্ট শিল্পটা খুব ভালো একটা অবদান রেখেছে। এবং নেক্সটটা হচ্ছে তোমার আমাদের বাংলাদেশের ফ্রোজেন ফুডস ইন্ডাস্ট্রি। ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি, দ্যাট মিনস এখন তো টেকনোলজির যুগে, ডেভেলপমেন্টের যুগে আমাদের সবাই এখন আমরা ব্যস্ত, আমাদের হাতে আসলে সময়টা খুবই কম। খাবারটা যে আমরা রেডি করব, পুরোপুরি মানে প্রিপেয়ার করব, এত কিছু কিন্তু আমাদের নাই। বাহিরের দেশে এগুলো খুবই অ্যাভেলেবেল, কিন্তু সেই টেকনোলজির যুগে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে বর্তমানে বাংলাদেশেও কিন্তু এই যে ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি এই কালচারটা চলে এসেছে। আমরা কিন্তু এখন এই কালচারটার সাথে পরিচিতি পাচ্ছি। তুমি দেখবা আমাদের বিভিন্ন যে সুপার শপে খাবারগুলো সুন্দর প্রিপেয়ার করা থাকে, ওখান থেকে রেডি টু কুক ফুড, এখন বাসায় এসে কোনো কিছু প্রিপারেশন করা লাগে না। এই কালচারটা কেন হয়েছে? কারণ এখন আমরা সবাই ব্যস্ত, ডিরেক্টলি ইনডিরেক্টলি সবাই কিন্তু বাহিরের জগৎটার সাথে আমরা পরিচিত, আমাদের কিন্তু হাতে এত কোনো সময় নাই। তো সেই প্রেক্ষাপটে বাইরের দেশের সাথে তাল মিলিয়ে চলতে চলতে বাংলাদেশেও কিন্তু ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি
এটা খুব একটা ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং এই কালচারটার সাথে আমরা কিন্তু পরিচিত। যদি কিনা বলা হয়ে থাকে বাংলাদেশের যে ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি আছে সেখানে আমাদের শ্রিম, দ্যাট মিনস আমাদের যে চিংড়ি অ্যান্ড যে মিট এবং হচ্ছে যে ভেজিটেবল, এটা কিন্তু ফ্রোজেন করে রেখে ইউরোপের কান্ট্রি গুলাতে প্রত্যেক বছর হচ্ছে এটা সেল করা হয়, দ্যাট মিনস রপ্তানি করা হয় এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট বাংলাদেশ সরকার পেয়ে থাকে। যে ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সেই টেকনোলজি ব্যবহার করার জন্য সেখানে অনেক টেকনিশিয়ানও নিয়োগ করা হচ্ছে। তো একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে দেখো অনেক শ্রেণীর মানুষ এখানে যুক্ত হচ্ছে। কেউ ওয়েল এডুকেটেড, কেউ নন এডুকেটেড, কেউ টেকনোলজির ব্যবহার জানে, কেউ অতটা জানে না। তো যাই হোক, বিভিন্ন সার্কেলের মানুষ কিন্তু এখানে আছে। তাদের সব দিক থেকে এখানে সম্পৃক্ততা আছে এবং হচ্ছে রেডি টু কুক ফুড, যেটা হচ্ছে তোমার বাহিরের দেশে এটা তো সেল করছে। তো এখানে 14 and 15 সালের একটা হিসেব দেয়া আছে, যেখানে শ্রিম্প এন্ড ফিশ এক্সপোর্ট করে বাংলাদেশ যত সুন্দর একটা অবদান এখানে রাখতে পেরেছে। এখানে হিসাবটাও দেয়া আছে। আচ্ছা, এখানে টনে একটা মেট্রিক টনে এখানে দেওয়া আছে 5,939 মেট্রিক টন ইন দ্য ইয়ার 2014 to 15। এত মেট্রিক টন ফুড, ফ্রোজেন ফুড বাংলাদেশ বাইরের দেশে সেল করেছে। তারপর দেখো লেদার ইন্ডাস্ট্রি এটা থেকেও বাংলাদেশ প্রচুর পরিমাণ বাইরে সেল করে রেমিটেন্স পেয়ে কারেন্সি, ফরেন কারেন্সি গুলো গেইন করছে। দেখো 1970 সালের দিকে বাংলাদেশে কিন্তু চামড়া শিল্পটা একটা খুব রমরমা একটা অবস্থান তৈরি করতে পেরেছিল, ইভেন এখনো আছে। এখানে হচ্ছে চামড়া শিল্পের মধ্যে বাংলাদেশ তোমার চামড়াজাত যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের জুতা, তারপর হচ্ছে ব্যাগ সহ আরো অন্যান্য যে ব্যবহারের সামগ্রী গুলো আছে, সেগুলো জার্মানি, ইতালি, ফ্রান্স, রাশিয়া, জাপান সহ অন্যান্য দেশে এগুলো সেল করছে বাংলাদেশ। এবং এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোকে সেখানে তারা কি করছে, প্রডিউস করছে। তো বাংলাদেশের যে বাহিরের যে একটা ইনকামে বা বাংলাদেশের যে ইকোনমিতে এই চামড়া শিল্পটা অনেক বড় অবদান রাখে। যেমন এখানে 230 বিলিয়ন, গ্লোবাল মার্কেটে 230 বিলিয়নের মধ্যে বাংলাদেশের একটা হিসাবটা কি 5%, 5%-এর মতো একটা অবদান বাংলাদেশ এখানে রেখেছে। এবং 1 বিলিয়ন ইয়ার, একটা বছরে, এক বছরে 1 বিলিয়নের মতো চামড়া শিল্প চামড়াজাত পণ্য বাহিরের দেশে যাচ্ছে। তো বলা যায় যে বাংলাদেশের যে জুট ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, আরো যে অন্যান্য ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো বাংলাদেশের ইকোনমিক চাকাকে সচল রেখেছে। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের জুট ইন্ডাস্ট্রি। দেখবে জুট ইন্ডাস্ট্রি বাংলাদেশের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেখানে ছোট বড় বিভিন্ন পরিসরে এই ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠেছে। ফর অ্যান এক্সাম্পল, আমাদের রংপুর, দিনাজপুর, তারপর হচ্ছে আমাদের যশোর, বেনাপোল, তারপরে হলো বগুড়া, এই এলাকাগুলোতে জুট ইন্ডাস্ট্রির একটা ভালো একটা অবস্থান তৈরি হয়েছে। এবং হচ্ছে 20th and 21 সেঞ্চুরিতে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এটা একটা ভালো অবদান রেখেছে। এবং বাংলাদেশে কিন্তু পাটজাত দ্রব্য রপ্তানিতে ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে আছে, যেটা আমরা জানি। এবং হচ্ছে 40 মিলিয়ন পিপল জুট ইন্ডাস্ট্রির সাথে ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি ইনক্লুড আছে। 40 মিলিয়ন পিপল, যেটা কিন্তু হিউজ মানুষ, এখান থেকে তাদের ইনকামটা আসছে ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি। আচ্ছা, অনেকগুলো ইন্ডাস্ট্রি আমি পড়িয়ে ফেলেছি ইতিমধ্যে, শুনতে পাচ্ছ তোমরা? আমাকে একজন বলো তো আমি কি 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 ইন্ডাস্ট্রি পড়ালাম? আমি যে কতগুলো ইন্ডাস্ট্রির নাম বললাম, একজন আমাকে একটু সাম আপ করো তো যে আমি কয়টা ইন্ডাস্ট্রি পড়িয়ে ফেললাম। ম্যাম লেদার, তারপর হচ্ছে ফ্রোজেন ফ্রুট, হ্যাঁ, জুট, এই কয়েকটা মনে তুমি আছে। রাকিব, তুমি কি একাই শুনেছো আমার ক্লাসে? তুমি কি একাই শুনেছো?
আর কেউ শুনে নাই? ম্যাম বলো। রেডিমেড গার্মেন্টস, ফ্রোজেন ফুড থ্যাংক ইউ, ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি আর জুট ইন্ডাস্ট্রি পর্যন্ত পড়িয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফয়সাল আলম বাপ্পি, বাপ্পি তুমি কি শুনতে পাচ্ছ? বাপ্পি তুমি শুনতে পাচ্ছ না? সিয়াম হোসেন তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আরমান হোসেন শুনতে পাচ্ছ? রাশেদ, সামিউল খন্দকার, দ্যাট ইয়েস মিন্স ম্যাম, তোমরা ক্লাসে নাই। আছি ম্যাম। কি কি পড়িয়েছি, কয়টা ইন্ডাস্ট্রি পড়িয়েছি? কয়টা ইন্ডাস্ট্রি পড়িয়েছি? সামিউল খন্দকার, আমি কয়টা ইন্ডাস্ট্রি পড়িয়েছি? ইতিমধ্যে দুইজন স্টুডেন্ট সাম আপ করেছে, তার অর্থ হচ্ছে তারা ক্লাসে মনোযোগী ছিল, তোমরা ছিলে না। ফাতেমা নুসরাত তুমি কি বলতে পারবে? ম্যাম ওর মাইক প্রবলেম। মালিহা ফারজানা তুমি কি বলতে পারবে? ইয়েস ম্যাম। ম্যাম সাম আপ করো তো। জুট ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, লেদার ইন্ডাস্ট্রি আর হলো ফ্রোজেন ফুড। হ্যাঁ, যাই হোক, কেউ কেউ ক্লাসে খুব মনোযোগী থাকো, আর কেউ কেউ থাকো রেসপন্স করো না, কেউ আবার থাকো না। আসলে এটা তোমাদের ভালোর জন্য চিন্তা করি আমরা টিচাররা কিন্তু এত কনসাসনেস দেখাই যে আমাদের একটা ক্লাসে আমাদের স্টুডেন্টরা কতটুকু মানে পার্টিসিপেট করছে। তো তোমরা আসলে সবাই যথেষ্ট বড়, তোমাদেরকে এত কিছু বলেও কিছু শেখানোর নাই। তো আমি আমার দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করি যে আমার অনলাইন ক্লাসগুলোতে যাতে সবাই সমানভাবে পার্টিসিপেট করে, এটা আমার দায়িত্ব, বাকিটা তোমাদের ইচ্ছা। তো তোমাদের ভালোর জন্য আমি আমার মানে আমি আপ্রাণ চেষ্টা করবো যে আমার স্টুডেন্টরা যেন আমার কোর্সে বা আমার আমার জন্য কোনো কিছু আহ কম না থাকে আমার স্টুডেন্টকে দেওয়ার জন্য। এতটুকু। এখন তোমরা কতটুকু কি নিতে পারবা ওটা ইট ডিপেন্ডস অন ইউ। যাই হোক, নেক্সট ওয়ান ইজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। দেখো এখানে ইন্ডাস্ট্রি গুলো খুব ছোট ছোট পরিসরে দেয়া আছে, ঠিক আছে? কারণ কি, আমরা তো এটা তো আমাদের আলটিমেটলি পরীক্ষায় তো লিখতে হবে। তো দেখা যাচ্ছে 10 মার্কের একটা কোশ্চেন, তো অতগুলো ইন্ডাস্ট্রি সবকিছু কিন্তু ইন ডেপথ সবকিছু যাওয়া সম্ভব না। তো কারোর যদি কোনো পার্সোনাল আগ্রহ থাকে আমি কতগুলো বই তোমাদের দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। আর লেকচার স্লাইড যেগুলো দেয়া আছে মোটামুটি একটা কোশ্চেনে এটাকে প্রেজেন্ট করার জন্য যথেষ্ট ভালো আছে। কারো যদি ব্যক্তিগত জায়গা থেকে আরো অন্যান্য সোর্স থেকে নিতে চাও কোনো অসুবিধা নেই, আমার জাস্ট সোর্সটার নাম দিয়ে দিলেই হবে। তোমাদের সি সেকশনের আমি খাতা অলরেডি দেখে ফেলেছি, আশা করি হচ্ছে নেক্সট ক্লাসে দিতে পারবো। তোমাদের মধ্যে কেউ 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 ম্যাম কেউ ক্যাম্পাসে আসলে হচ্ছে, কি দেখা যাবে? অবশ্যই অবশ্যই, কেন দেখা যাবে না? তুমি কি আপনি ক্যাম্পাসে কি আছেন আছো? আজকে? আজকে আপনি কি আছি, আছেন? কিন্তু আজকে আমার মানে ক্লাসের যন্ত্রণা, আমি পুরো পাগল হয়ে যাব। আজকে আজকে তুমি কি আচ্ছা দেখতে আচ্ছা। যাচ্ছ আদিল তুমি আজকে? নেক্সট ক্লাসেই দেখো। আমি ক্লাসে ম্যাম তোমাদের খাতা দিয়ে দিব। হ্যাঁ বলো, তবে যেটা, হ্যাঁ বলো বলো। বললাম ম্যাম আসি ক্যাম্পাসে আর কি। তুমি ক্যাম্পাসে আসো না? জি আহ, আজকে আজকে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আজকে আমার আচ্ছা সমস্যা অনেকগুলো নাই মিস। কাজ। আচ্ছা, তাহলে নেক্সট আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে? আর নাম্বারগুলো আমি তোমাদের আপডেট দিয়ে দিব। আমার আসলে যেটা হয়েছে, আমার আইডিটা তো খুব কষ্ট করে আমার পাওয়া লাগছে, কারণ আমার এন্ট্রিটা হয়েছে একটা ব্রোকেন সেশনে। যাই হোক, পরে সেটাতেও কতগুলো সেটা রিলেটেড কতগুলো কাজ পেন্ডিং ছিল, সেগুলো রিসেন্টলি হয়েছে, জাস্ট 2 দিন আমি আর কি আবার সবকিছু কাজগুলো করতে পারছি। আশা করি আমি তোমাদের খাতা তো দেখাতেই পারবো, আর নাম্বার যেভাবে আমাদের টিচার পোর্টাল যে ইয়াটা ওখানে আমি দিয়ে দিব, ঠিক আছে? আর হ্যাঁ, সি সেকশন আমি সবসময় বলি তোমরা আসলে অনেক, তোমাদের মধ্যে অনেক কিছু আছে। তোমার খাতা দেখে তোমাদের যে খাতা দেখলাম, দেখে আমি বেসিক্যালি আমি খুব স্যাটিসফাইড। তোমরা সুন্দর কোটেশন করে করে লিখেছো, কেউ কেউ রেফারেন্স ইউজ করেছো, আর যেভাবে কোশ্চেনে চাওয়া হয়েছে সেভাবেই তোমরা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা সেভাবেই প্রেজেন্ট করেছো। কিন্তু তোমরা মানে যেভাবে কোশ্চেনটাকে ক্যাপচার করতে পেরেছো, এইটা অন্য সেকশনে দেখলাম পারে না, ঠিক আছে?
যাই হোক, তো ওরা ওদের মতো করে চেষ্টা করেছে, তোমরাও করেছো। তোমরা আরেকটু যদি আরেকটু বেটারটা নিজের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করো, আশা করি তোমাদের অনেক ভালো হবে, এই আর কি। আচ্ছা, তো নেক্সট ওয়ান ইজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। দেখো, বলা হয়ে থাকে, ইভেন এখনো বলা হচ্ছে, বাংলাদেশ দেশের যে ওষুধ শিল্প, যা বাংলাদেশের যে হেলথ সেক্টর, এটা নিয়ে অনেক ডিবেট, অনেক কন্ট্রোভার্সি আছে। বাংলাদেশের ডাক্তারদের এই জায়গায় সমস্যা, বা এটা হয় না, ওইটা হয় না, হেলথের কন্ডিশন পায় না, রুরালে বায়োমেডিসিনটা যায় নাই, অনেক কিছু কথাবার্তা হয়ে থাকে। তারপরেও দিন শেষে আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলা, সেগুলা কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় চলে আসছে। সেটা যে খুব যে খারাপ কিছু করে ফেলেছে ব্যাপারটা তা না। আসলে মেডিসিন যেগুলো কিনা প্রডিউস হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে, সেগুলো অবশ্যই ভালো কিছু করেছে বা করছে, এই দাবিটা রাখে। কিন্তু ইন দ্য ফিল্ড পর্যায়ে বা হচ্ছে এটা যে ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন যারা করছে বা যারা করে থাকে, ডক্টর থেকে ডাক্তার হচ্ছে চিকিৎসকের যা আশেপাশে আরো যারা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিরা আছে, এটা নিয়ে আসলে হেলথ সেক্টরও বিভিন্ন ধরনের পলিটিক্স হয়ে থাকে। যেটা নিয়ে বলা হয়ে থাকে যে বাংলাদেশের যে হেলথ সেক্টর, সেটা যতটা ওষুধ ক্ষেত্রে ভালো অবদান রেখেছে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইন দ্য ফিল্ডে ওয়েল প্র্যাকটিসের অভাবে সেটাই অনেক ধরনের কন্ট্রোভার্সি বা ডিলেমা তৈরি হয়েছে। তো দিন শেষে এই যে ওষুধ শিল্প বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটা গ্লোবাল মার্কেটেও খুব একটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছে, এবং ইতিমধ্যে ইউরোপের যে কান্ট্রি গুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আমাদের ওষুধগুলো সেল করছে প্রত্যেক বছরে, এবং আমাদের মার্কেটটা গ্লোবালি এক্সপেনশন হয়েছে। অ্যান্ড যদি দেখো, 97% হচ্ছে টোটাল যে আমাদের লোকাল যে ডিমান্ডটা আছে, সেটা কিন্তু আমাদের লোকাল যে মার্কেটটা আছে ওটা থেকে আসে আসে আর কি। তো বাংলাদেশের যে ওষুধ শিল্পে লোকাল যে মানে যে আমাদের যে ডিজিজের যে ইনগ্রেডিয়েন্টস বা ডিজিজটাকে রিমুভ করার যে ইনগ্রেডিয়েন্টস বা রেমেডি গুলো, সেগুলো তো তৈরি হচ্ছে। সেই সাথে বেসিক্যালি ইনসুলিন, হরমোন, ক্যান্সার ড্রাগস ও অন্যান্য ড্রাগস যেগুলো আছে, সেগুলা কিনা প্রডিউস করছে, যেটা আমাদের দেশীয় চাহিদাটাকে মিটিয়ে বা ফিল আপ করে ইন্টারন্যাশনাল বা গ্লোবালি এটাকে সেল করছে। তো এক্ষেত্রে ওষুধ শিল্পটা অনেক ভালো একটা অবদান রেখেছে, তোমরা বলতে পারো। আচ্ছা, তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার ইন্ডাস্ট্রি। যে পাওয়ারটাকে নিয়ে আমরা এত কথা বলি, আমাদের পাওয়ার ইন্ডাস্ট্রি, এটা নিয়ে কি তোমাদের কোনো ধারণা আছে পাওয়ার ইন্ডাস্ট্রি নিয়ে বাংলাদেশের? ইস, এত sound। শুনতে পাচ্ছ তোমরা? পাওয়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে কেউ কিছু জানো? বাংলাদেশের পাওয়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানো কিছু? ম্যাম, বৈদ্যুতিক ব্যাপারগুলা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বৈদ্যুতিক ব্যাপারগুলো। এখানে এত জোরে কথা বলছো। কত ভ্যাটে বাতিল করতে বাপ ব্যাপক পতনের পরে বড় উত্থান শুরু করে। ব্যাংক থেকে 45,500। হ্যাঁ, যেটা বলছিলাম, পাওয়ার ইন্ডাস্ট্রি, দ্যাট মিন্স আমাদের যে বৈদ্যুতিক ব্যাপারগুলো, এটা সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? না না। ভয়ের সংখ্যা এবারের বিশ্বকাপে। যে কারেন্ট থাকে না, আমরা বিদ্যুৎ পাই না, এগুলো সম্পর্কে ম্যাম, তোমাদের একটা কমন, হ্যাঁ বলো। শুধু শুনি যে এত টন উৎপাদন করতেছে এত কিছু, তবে কারেন্ট সাপ্লাই তো পাওয়া যায় না। কারেন্ট সাপ্লাই তো পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। এক ক্লাস দিতে গিয়ে আমার 2বার কারেন্ট অফ হয়ে যায়, ইভেন এই হচ্ছে ব্যাপার। একটা মানে এই যে আমাদের ক্লাসটা নিতে যাচ্ছি, তো সেখানে কি হলো, আমার 2বার কারেন্টটা চলে গেল। তো আমরা শুধু ওই যে শুনি যে এত হাজার মেট্রিক টন বা এত টন বিদ্যুৎ উৎপাদন হয়েছে, এত মেগাওয়াট, কিন্তু দেখা এখন কত 4,900 কত জানি মেগাওয়াট উৎপাদন হয় না কি যেন। তো দিন শেষে এগুলো আসলে কোথায় যায়, তাই না? এটাই হচ্ছে জানার বিষয়। তো আজকে ধীরে আমরা এটা জানবো, করে ফেলবো, ব্যাপার না। তো ফার্স্ট অফ অল আমরা একটু ম্যাম, আবার শোনা যায় যে অন্য দেশকে নাকি ইয়া করবে, দিবে, কিন্তু নিজের দেশ অন্য কিন্তু হয় দেশকে, না। অন্য দেশকে দিবে জি ম্যাম, তাও না দিই। শুনলাম, শুনতে যেন
আগে আগে এই জন্য শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, আগে ডোমেস্টিক পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে যে ডিমান্ডটা আছে সেটা আগে ফিল আপ হোক, তারপরে না হয় অন্য দেশ। আগে নিজে বাঁচলে পরে নাই আরেকজনের চিন্তা করা যাবে, তাই না? তো পাওয়ার ইন্ডাস্ট্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেপালের সাথে এই জিনিসটা। তো আসলে তো ইন্টারন্যাশনাল পর্যায়ে নিজের ফেসটাকে টিকিয়ে রাখতে অনেক কিছুই করতে হয়, যেটা কিনা আমরা ফরেন পলিসিতে পড়ে এসেছি, তাই না? তো সব থেকে বড় কথা, আগে ডোমেস্টিক যে ডিমান্ডটা আছে ওইটা আগে ফিল আপ হোক, তারপরে দেখা যাবে কি হয় না হয়। আচ্ছা, তো এই যে পাওয়ার ইন্ডাস্ট্রি বা আমাদের যে বৈদ্যুতিক বিদ্যুৎ শিল্প, আমাদের যে পাওয়ার গুলো জেনারেট হয়, দ্যাট মিনস যে বিদ্যুৎ যে উৎপাদন হচ্ছে, এটা বেসিক্যালি দুইটা পর্যায় থেকে আসে। একটা হচ্ছে পাবলিক সেক্টর থেকে, আর একটা হচ্ছে প্রাইভেট যে সেক্টর গুলো আছে সেখান থেকে। তো পাবলিক সেক্টর থেকে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, পাবলিক সেক্টর থেকে আমাদের 54% এর মতো ডিমান্ড ফিল আপ হয়, বা 54% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এবং প্রাইভেট যে সেক্টর আছে সেখান থেকে হচ্ছে 46%। তো আমাদের বিদ্যুৎ উৎপাদন এই যে ইয়াগুলো, প্লান্ট গুলো আছে, সেক্টর গুলো তোমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। ফর এক্সাম্পল আমাদের মহেশখালীতে ওটা বোধহয় প্রাইভেট প্লান্ট আছে, একটু দেখে নিও, আমার সঠিক এখন মনে নাই। বাঁশখালী, তারপর হচ্ছে এস এ আলম গ্রুপ, এগুলো মেবি হচ্ছে তোমার প্রাইভেট সেক্টর। এখানে সবকিছু দেওয়া আছে, কোনটা কি ইন ডিটেল ধরে ধরে একটা একটা করে সবকিছু দেওয়া আছে। এগুলো একটু জাস্ট তোমরা মেমোরাইজ করে রাখবা কিসের জন্য? কারণ পরীক্ষার খাতাতে এগুলো তোমাকে লিখতে হবে। এগুলো লিখতে পারলে একটা ভালো মার্কস তোমার জন্য ক্যারি করবে। তো এই যে পাওয়ার সেক্টর, এই পাওয়ার সেক্টরকে কেন্দ্র করে বাংলাদেশের কতটা একটা অর্গানাইজেশন বা স্ট্রাকচার বা হচ্ছে গভর্নমেন্ট স্ট্রাকচার ফর্মুলেট হয়েছে, যেটা বলা যায় পাওয়ার ডিভিশন, মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনারেল রিসোর্সেস, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে MPEMR। এটাকে কেন্দ্র করে এখন বিদ্যুৎ বাংলাদেশে উৎপাদন হবে। এখন কি এখানে কতগুলো ম্যানেজমেন্টের জন্য রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করতে হবে কিনা? বিদ্যুৎ যে পাবলিক সেক্টর থেকে যেখান থেকে আসছে, এখানে সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ বা সরকার থেকে তো অবশ্যই প্রতিনিধি নিয়োগ করা থাকবে, যে দেশে কি পরিমাণ বিদ্যুতের সংকট ক্রাইসিস, কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে হবে, এটার একটা এভারেজ ক্যালকুলেশন তো থাকা লাগবে। সেটাকে কেন্দ্র করে কতগুলো অর্গানাইজেশন স্ট্রাকচার এখানে আছে। তারপরে দেখো বিদ্যুৎটা যে উৎপাদন হচ্ছে কতগুলো সেল থেকে, প্ল্যান থেকে, যেখানে ওই যে একটা একটা বললাম না যে মেমোরাইজ করতে হবে, যেমন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ। তো এগুলা যদি পাওয়ার সেক্টরকে স্পেসিফিক ভাবে কোশ্চেন করে কোনো কিছু আসে, তাহলে এটা ইন ডিটেলে লিখবা। আর যদি শুধুমাত্র বাংলাদেশের ইন্ডাস্ট্রি সেক্টর গুলো আসে, তখন তো ছোট ছোট করে সবগুলো ইন্ডাস্ট্রি তোমাদের লিখতে হবে। সেক্ষেত্রে এটা একটু একটু ছোট করে লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ আলটিমেটলি তোমাকে তো ওই অল্প সময়ের মধ্যে সবকিছু উপস্থাপন করতে হবে। এখন যে ব্যাপার, একটা স্টুডেন্ট কোশ্চেন করলে যে পাওয়ার সেক্টর যেটা নিয়ে আমরা এত কথা বলি, আমাদের এত মেগাওয়াট, এত হাজার মেট্রিক টন, এত হাজার মেট্রিক টন মেগাওয়াট উৎপাদন হচ্ছে, তাহলে এই বিদ্যুৎ গুলো আসলে কোথায় যাচ্ছে? আমরা তো শুনি যে এত উৎপন্ন এত হচ্ছে, কিন্তু চাহিদা, ডিমান্ডটা ফিল আপ হচ্ছে না। এটা আসলে, এটার কোশ্চেনটা এক বাক্যে, অ্যান্সারটা আসলে এক বাক্যে দেওয়া সম্ভব হবে না। বিকজ এখানে এখানে কিছু বলবেন ম্যাডাম? এখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমরা তো এখন টেকনোলজির যুগে, ডেভেলপমেন্টের যুগে সবকিছু আমাদের তাল মিলিয়ে চলতে হয়। এখন কিন্তু বাংলাদেশ সেই 50 বছর বা এখান থেকে 100 বছর আগে, যে তখন তো বাংলাদেশের অবশ্য হ্যাঁ, আমার নেটের সমস্যা পিসিতে আছে। আমি আমি একটু ক্লাসে আছি ভাই, পরে কথা বলি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম, কি জানি বলছিলাম, শুনতেছো না তোমরা? কোথায় ছিলাম যেন? ম্যাম এক বাক্যে আনসার দেওয়া যাবে না, ওই ওই ছিলেন। ও ও আচ্ছা, হ্যাঁ, যে বিদ্যুৎটা আসলে ক্রাইসিসটা কিভাবে তৈরি হচ্ছে, তা এটা এটা আসলে কিন্তু অনেক জটিল একটা বিষয়। কারণ দেখো,
ডেভেলপমেন্ট, আমরা এখন বলি কি আমাদের ডেভেলপমেন্টের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন কি ডেভেলপমেন্ট, দ্যাট মিনস টেকনোলজি। আমাদের সবকিছু এখন ফার্নিশড হওয়া লাগবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখো সবকিছু কি ওয়েল ডেকোরেটেড। আমাদের ক্লাসরুম গুলাতে এসি আছে, আমাদের টেকনোলজি আমরা ব্যবহার করছি। ইভেন এই যে ফর অ্যান এক্সাম্পল ওয়াইফাই তে ক্লাস নিচ্ছে, যে কারেন্ট চলে যাচ্ছে সব জায়গায়, উইদাউট ইলেকট্রিসিটি এভরিথিং ইজ ইম্পসিবল। এবং লাইফ একটা কি বিশাল বড় একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে। তো সব ক্ষেত্রেই বিদ্যুতের ইউজটা হচ্ছে, বড় বড় যে সেক্টর গুলো সেখানেও বিদ্যুতের ইউজটা, ইন্ডাস্ট্রি গুলাতে বিদ্যুৎ ছাড়া এগুলো সম্ভব না, চলা সম্ভব না। এখন আমরা কি না 21st সেঞ্চুরিতে আমাদের একটা কনসার্নের বিষয় হচ্ছে আমাদের ডেভেলপমেন্টও করতে হবে, আবার সাস্টেইনেবিলিটিকেও মেনটেন করতে হবে। দ্যাট মিনস আমাদের টেকসই উন্নয়ন করতে হবে। আমাদের টেকসই উন্নয়ন সেটাই বলা যায় যে আমাদের প্রাকৃতিক যে রিসোর্স গুলো আছে সেগুলোকে আমরা প্রপারলি ইউজ করবো একদিকে, আর একদিকে কি করব আমরা হচ্ছে আচ্ছা রাকিব তুমি ঠিকা দিচ্ছ, উন্নয়নও করবো। আচ্ছা আমাদের যে ক্লাস গুলো হয় অনলাইনে, এগুলোর রেকর্ডিং কি তোমরা রাখো? না ম্যাম, রেকর্ড করা হয় নাই। এখন এটা রেকর্ড করা দরকার ছিল, এটা অ্যানাউন্সমেন্ট আমার প্রথমেই দেওয়া ঠিক ছিল, মিস হয়ে গিয়েছে। নেক্সট ক্লাস থেকে যেটা করবা, কেউ তো একজন একটু ক্লাসের রেকর্ডিং রাখবা, কারণ আমাদের সবকিছু প্রিজার্ভেশনে রাখা লাগে। আমি তো রাখবো, সাথে তোমরা স্টুডেন্ট মধ্যে থেকে এক দুইজন একটু রেকর্ডিং রাখবা, ঠিক আছে? ওকে ম্যাম। তো ডেভেলপমেন্টও করতে হবে, আবার সাস্টেইনেবিলিটিকে মেনটেন করতে হবে। এখন সাস্টেইনেবিলিটি আমরা কিভাবে মেনটেন করব এটা সম্পর্কে আসলে তো আমরা অনেক কিছু জানি না, বুঝি না। আমাদের যে রিসোর্স গুলো আছে প্রাকৃতিক, এই যে বিদ্যুৎ উৎপাদনের যে কাঁচামাল, সেগুলো আলটিমেটলি আমরা কোথা থেকে আসে, সেগুলো যে হচ্ছে আমাদের যে বিভিন্ন ফুয়েল, দ্যাট মিনস জীবাশ্ম জ্বালানি, তারপরে হচ্ছে পারমাণবিক শক্তি, তো প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলাই তো হচ্ছে কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে কাঁচামাল আমরা বলে থাকি সোজা কথায়। তো সেগুলা কি দিন দিন বেশি ব্যবহারের কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে এটাতে তো বাঁচাতে হবে, তাহলে কি এটার প্রপার ইউজ করতে হবে, প্রপার ম্যানেজমেন্টটা করতে হবে কিনা। কিন্তু অ্যাজ এ হিউম্যান আমরা কিন্তু প্রপার ম্যানেজমেন্ট বা প্রপার ইউজ বা অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই কম, বা আমরা এটাকে ওভাবে খেয়াল করি না। তবে দেখো এগ্রিকালচার, আমাদের যে কৃষির বৃদ্ধি হচ্ছে, এক্ষেত্রে এখানেও কিন্তু বিদ্যুতের ব্যবহারটা অনেক বেশি হচ্ছে, যার কারণে কি ক্রাইসিসটা আলটিমেটলি তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি ক্রাইসিসটা যেহেতু তৈরি হয়েছে, তো বাংলাদেশের গভর্নমেন্ট পর্যায়ে থেকেও কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ অতীতেও গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যে হচ্ছে, ইভেন ইন ফিউচারে এটা নিয়ে অনেক কিছু হবে। তো যাই হোক, এখন তো ক্রাইসিস তৈরি হয়েছে, তো বাংলাদেশ সরকারের যেটা ইনিশিয়েটিভ পার্ট, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ পোর্শনে দেখবা কতগুলো সরকার পর্যায় থেকে কতগুলো ইনিশিয়েটিভ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইম্পোর্টিং ইলেকট্রিসিটি ফ্রম নেইবারিং কান্ট্রি, ইউজ অফ সোলার এনার্জি। যেহেতু ক্রাইসিস তৈরি হয়েছে, বাইরের দেশ থেকে বিদ্যুৎ কিভাবে ইম্পোর্ট করা যায় সে ব্যাপারে বাংলাদেশ সরকার যথেষ্ট কনসার্ন আছে। দেন দেখো এখন বাসা বাড়িতে, তারপর হচ্ছে ছোটখাটো যে অফিস গুলাতে আছে, সেখানে যেহেতু বিদ্যুতের ক্রাইসিস তৈরি হচ্ছে, আমরা ব্যক্তিগত পর্যায়ে কি সোলার এনার্জিটা ব্যবহার করি, সৌর বিদ্যুৎ। সোলারটা কিন্তু ব্যক্তিগতভাবে বা ডোমেস্টিক পর্যায়ে যে ডিমান্ডটা তৈরি হয়ে থাকে সেটা থেকে একটা সোলার সোলার এনার্জি ব্যবহারটা আসলে বেড়েছে, এবং সরকার পর্যায় থেকে কনসাসনেসটা মানুষের মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা দেওয়া হচ্ছে যে ইভেন নতুন যে এখান থেকে বোধহয় 10-15 বছর পরে নতুন যে বিল্ডিং গুলা তৈরি করা হবে, সেক্ষেত্রেও যাতে মানুষ সোলার এনার্জি, সোলার শক্তিটাকে কাজে লাগায় সে বিষয়ে সরকার মানুষকে উদ্বুদ্ধ করবে, এরকম কিছু চিন্তা ভাবনা ইতিমধ্যে কিন্তু অলরেডি অনেক জায়গায় এই প্রচার বা প্রসারণা চলে এসেছে। তারপর দেখো কোল ফায়ার পাওয়ার প্লান্টস, অনস্ট্যান্ডলি কোল ফায়ার পাওয়ার প্লান্টস, নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস, পারমাণবিক যে শক্তি কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই দিকে সরকারের অলরেডি মনোযোগ চলে গিয়েছে। তারপর আমাদের রামপাল এবং রূপপুর যে পাওয়ার প্লান্টস, সেখানে সরকার যাতে তাদের শেয়ারটা বৃদ্ধি করতে পারে, এবং সেটা 2030-এর মধ্যে 50% শেয়ার নিবে, যাতে করে কি এই যে বিদ্যুতের ডিমান্ডটা বা ক্রাইসিসটা এটা যাতে আলটিমেটলি এই ফাঁকা জায়গাটা যাতে ফিল আপ হয়, এই কারণে আর কি। তারপরে ইম্পোর্টিং এলএনজি ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস স্টেশন ওইটা যাতে ইম্পোর্ট করা যায়, এটা এত বেশি সহজ কিছু না, তারপরও সরকার সেটা করছে, এবং সেটা যাতে আমাদের মহেশখালী যে দ্বীপ আছে ওখানে যাতে প্রতিস্থাপন করা যায়, যাতে করে এই যে ফুয়েল, দ্যাট মিনস হচ্ছে বিদ্যুতের যে কাঁচামাল, যে ফুয়েল জ্বালানিটা, সেটা যাতে অপচয়টা
দূর হয়, এটার মধ্যে এই জন্য এইদিকে বেশি কনসেন্ট্রেশন দিয়েছে। তবে দেখো কতগুলো চ্যালেঞ্জ আছে, এটা তো চিন্তা ভাবনা করছে, কিন্তু এই ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ আছে। যেমন ফার্স্ট অফ অল যে বিদ্যুতের প্রোডাকশন, সরি, যে বিদ্যুতের কাঁচামালের যে বিদ্যুতের কাঁচামাল, দ্যাট মিনস যে ফুয়েল, সেটার কিন্তু গ্যাস এক্সপ্লোরেশন বা প্রোডাকশনটাকে করা কিন্তু এতটা সহজ কিছু না। কারণ সেখানে কি আলটিমেটলি আমরা সবসময় বলি আমাদের পপুলেশন অনেক বেশি কিন্তু রিসোর্স কম, রিসোর্সের উপরে আমাদের সবসময় একটা প্রেশার তৈরি হয়, যার কারণে আলটিমেটলি উৎপাদন ক্ষেত্রে সেটা চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে। তারপর বাহিরের দেশ থেকে যে কয়লাটা নিয়ে আসবে বা কাঁচামালটা নিয়ে আসবে, এটা লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা কিনা আমরা ফরেন পলিসিতে পড়ে এসেছি। এটা তো একদিনে, এই যে চুক্তিটা কিন্তু একদিনের ব্যাপার না, এখানে অনেক প্রসেস, এখানে অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে, ইভেন এটা অনেক লং টার্মটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা কিনা আলটিমেটলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তারপর এলএনসি যে ওটা যে ইম্পোর্ট করবে, সেটাও বাংলাদেশ সরকারের জন্য অনেক প্রতিবন্ধকতা তৈরি করেছে। ইভেন এখানে আরেকটা বড় যে জটিলতা তৈরি হয়, আমাদের যে রূপপুর পাওয়ার প্লান্ট বা হচ্ছে যে পারমাণবিক শক্তি কেন্দ্র যেগুলো আছে, নিউক্লিয়ার, ওই আশেপাশের মানুষগুলা এত পরিমাণ হেলথ হ্যাজার্ডের সম্মুখীন হয়। আর ওখানকার বাতাসটা কিন্তু ভারী থাকে। কেন ভারী থাকে? ওখানকার যে কয়লা খনি বা তেল খনি যেখানে বলো না কেন, ওখান থেকে একটা কি, ওখানকার যে জলীয় বাষ্পটা সেটা কিন্তু অনেক তোমার ভারী হয়ে থাকে, যার কারণে ওখানকার মানুষ অনেক হেলথ হ্যাজার্ডের সম্মুখীন হয়। দ্যাট মিনস তারা কিন্তু আমরা কি স্কিলড ম্যান পাওয়ার তৈরি করতে পারছি না, ডেভেলপমেন্ট অফ স্কিল ম্যান পাওয়ার, যেটা কিনা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে একটা ব্যারিয়ার তৈরি করেছে। তারপর এই যে বিদ্যুৎ, আমরা একটু 2 মিনিট পরে কথা বলছি। আমি আমি আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা, তারপরে যে চ্যালেঞ্জটা আলটিমেটলি তোমার তৈরি হয়, এই যে কাঁচামাল গুলো দেশে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন করতে হয়। কারণ আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটাতেও অনেক ধরনের ঝামেলা আছে। বা ইভেন ওই যে রেলগাড়িতে করে কি বিদ্যুৎ উৎপাদনের যে কাঁচামাল গুলো নিয়ে আসা হয়, সেখানে অনেক লিকেজ থাকে, এগুলো আলটিমেটলি নষ্ট হয়ে যায়, যার কারণে কি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবং ইভেন এখানে যে বাংলাদেশের প্রজেক্ট, বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট ফান্ডিং এর ক্ষেত্রে অনেক জটিলতা আছে, মুদ্রার একটা ক্রাইসিস তৈরি আছে, ফরেন যে কারেন্সি, কারণ যেখান থেকে তুমি যা কিছু আনো না কেন, তাদেরকে তো আলটিমেটলি যারা কিনা টেকনিশিয়ান, তাদেরকে তো ডলারে বা হিউজ পরিমাণ টাকা কিন্তু পরিশোধ করতে হয়। তো বাংলাদেশ সরকারের ফান্ডিং এ অনেক বেশি জটিলতা আছে, যার কারণে আলটিমেট ডেভেলপমেন্টটা হচ্ছে না। তবে আমাদের ক্রাইসিস যেটা আছে, তার মধ্য দিয়েও কিন্তু যেভাবে যা করে কিছু করে ম্যানেজমেন্টটা মোটামুটি হচ্ছে, একেবারে যে খারাপ তাও না, কিন্তু যেহেতু ডিমান্ডটা অনেক বেশি, পপুলেশন অনেক বেশি, আলটিমেটলি আমাদের চ্যালেঞ্জটাও বাংলাদেশ সরকার সহ আমাদের দেশের মানুষকে অনেক বেশি পর্যায়ে নিতে হচ্ছে। তো এটা থেকে তো বেরিয়ে আসতে হবে। তার জন্য কতগুলো ইন জেনারেল কতগুলো রিকমেন্ডেশন দেওয়া আছে। যেমন ফার্স্টটা হচ্ছে আমাদের সোলার, প্রত্যেকটা গৃহস্থলী পর্যায়ে যে হোমে হোমে যদি সোলার প্যানেলটা বসানো যায়, প্রমোটিং সোলার সিস্টেম। তারপরে ওয়াইন্ড পাওয়ার অফ ইলেকট্রিসিটি জেনারেশন, দ্যাট মিনস আমাদের যে বাতাসের শক্তিটাকে কাজে লেগেছে বিদ্যুৎ উৎপাদন, দ্যাট মিনস যে হচ্ছে আমাদের জেনারেটর যেগুলো চলে, রেইন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির পানি শক্তিকে কাজে লাগিয়ে যদি কিছু করা যায়। তারপরে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানুষের মধ্যে বিদ্যুৎ সংক্রান্ত যে ধারণাগুলো আছে, সেগুলোকে যদি আরেকটু প্রমোট করা যায়, অ্যাওয়ারনেস তৈরি করা যায়। আমরা যে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখছি বা বিদ্যুতের অপচয় সম্পর্কে আমরা জানি না, বা আমাদের যারা টেকনিশিয়ান আছে তারাও কিন্তু আলটিমেটলি অনেক ক্ষেত্রে সঠিক ব্যবহারটা জানে না, যার কারণে বিদ্যুতের অপচয়টা বেশি হয়।
এই ব্যাপারগুলোতে যদি একটু আমরা কনসেন্ট্রেশন দিতে পারি বা আমাদের কনসাসনেসটা তৈরি করা যায়, তাহলে আলটিমেটলি আমরা একটা ভালো জায়গায় যেতে পারি। এই তো গেল মোটামুটি পাওয়ার সেক্টরটা নিয়ে এই স্লাইডে একটু এমফাসিস দেওয়া হয়েছে। যদি কিনা পাওয়ার সেক্টরকে স্পেসিফিক ভাবে ফোকাস করে কোনো কোশ্চেন করা হয়, আশা করি তোমরা আনসার দিতে পারবে। আর যদি ইন্ডাস্ট্রি সেক্টরকে সরাসরি ইন্ডাস্ট্রি সেক্টর উল্লেখ করা থাকে, তাহলে তো সবকিছু তোমাদের তখন সবকিছু থেকেই ছোট ছোট করে করতে পারবে, আনসার করতে পারবে, এই আর কি। তো এই গেল আমাদের আজকে লেকচার রিলেটেড কথাবার্তা। এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, তোমরা কিছু জানতে চাও কি, কারো কোনো প্রবলেম আছে?